সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা কানাডার গুরুত্বপূর্ণ একটি সেক্টর হেলথ সেক্টরে কেউ যদি কানাডাতে আসতে চান এবং এখানে এসে তার ক্যারিয়ারটা কীরকম হবে, সেক্ষেত্রে কী কী প্রয়োজন থাকে, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তার আগে গতকালকের একটি কমেন্টের অ্যান্সার দিচ্ছি পাবলিকলি। গতকালকে আমাদের একটি ভিডিও আপলোড হয়েছিল এই সপ্তাহে কানাডার 6টি প্রভিন্সে যতগুলো ইনভাইটেশন ইস্যু হয়েছে সেই সংক্রান্ত। সেখানে একজন কমেন্ট করেছেন মিথ্যা কথা বলা ঠিক না। অ্যাকচুয়ালি হয়তো তিনি বুঝতে পারেন নাই, এক সপ্তাহের মধ্যে কানাডার কোনো ভিসা প্রসেস হয় না। এক সপ্তাহে অনেকগুলো ইনভাইটেশনস হয়েছে। প্রত্যেক সপ্তাহে কানাডার বিভিন্ন প্রভিন্সে ড্র অনুষ্ঠিত হয়ে থাকে, সেগুলোই আপনাদের সামনে আমরা শেয়ার করি। এবং আপনারা জেনে রাখবেন যে পারতপক্ষে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা জেনে শুনে কোনো ভুল তথ্য এখানে শেয়ার করি না। 100% অথেন্টিক তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা থাকে আমাদের চ্যানেলে। সুতরাং কেউ হয়তো কোনো মন্তব্য করবেন না, এবং যদি কেউ উল্টাপাল্টা মন্তব্য করেন তাহলে বুঝতে হবে যে তারা কোনো বিশেষ এজেন্ট, যারা বিভিন্ন ধান্দাবাজ কাজ করে তাদের কোনো এজেন্ট হয়ে থাকবেন, অথবা একদমই আননোন পারসন যারা কিছু বোঝে না তাদের মধ্যে থেকে এরকম কেউ হবেন। কারণ যারা রেগুলার আমাদের এই চ্যানেলের তথ্যগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে প্রকৃতপক্ষে রিয়াল যে তথ্যগুলো, ঘটনাগুলো ঘটে, ল ফার্ম থেকে কালেকশনকৃত তথ্যগুলো আমরা এখানে শেয়ার করি। এখানে কোনো বানানো চটকদার কোনো তথ্য দেই না, এবং আমাদের অভিজ্ঞতার আলোকে সেগুলোকে এক্সপ্লেইন করি যাতে করে আপনারা প্রতারিত না হন এবং সঠিক ওয়েতে নিজেদেরকে মুভ করতে পারেন। ওকে, তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কানাডার হেলথ সেক্টর। তো এখানে কানাডা ইজ এক্সপিরিয়েন্সিং এ শর্টেজ অফ healthcare professionals. This impact Canadians and newcomers like through longer wait times for care that sometimes not up to professional standard due to overworked and burned out staff. তো এখানে কানাডাতে হেলথ কেয়ার সেক্টর সবচাইতে বেশি ভ্যাকান্সি, বর্তমানে যদিও কম, বর্তমানে এটি আপনার 1,34,500, কিন্তু একটা সময় এটি আগে ছিল 1,51,200 জানুয়ারি 2023-এ। একটা সময় বলতে এটা এই বছরের শুরুতে ছিল। এই সেক্টরে হেলথ কেয়ারে অনেক কমে গেছে ভ্যাকান্সি, তারপরেও সেটা কিন্তু 1.5 লাখের কাছাকাছি বলা চলে, যেহেতু 1,34,500। তো এখানে যেটি ঘটে সেটি হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টরে যেহেতু প্রচুর চাহিদা, এবং এই সেক্টরের লোকজনদেরকে সহজে আনার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে 6টি ক্যাটাগরি বেজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি কিন্তু হেলথ কেয়ার সেক্টর, এবং এটাতে যাদের স্কোর কম তাদেরকেও কিন্তু ইনভাইটেশনস দেওয়া হচ্ছে যাতে করে তারা সহজেই কানাডাতে আসতে পারে। তো হেলথ কেয়ার সেক্টরে কানাডাতে ল্যান্ড করার পরে তখন আসলে ঘটনাটা কি ঘটে, বিশেষ করে যারা নার্সিং সেক্টরে রয়েছে তাদের জন্য যেটা ঘটে, তিনি নার্স হিসেবে ইসিএ করেছেন, এরপরে তিনি আপনার আইএলটিএস দিয়েছেন, দিয়ে তিনি ইনভাইটেশন পেয়েছেন, কানাডাতে এসেছেন। এখন কি তিনি সরাসরি নার্সে জব করতে পারবেন? আসলে বিষয়টা এরকম না, কারণ এখানে কানাডাতে হেলথ কেয়ার সেক্টরে জব করতে হলে আপনাকে যে এলাকায় আপনি থাকবেন সেই এলাকার গভর্নমেন্টের থেকে, বিশেষ করে এখানে এলাকা বলতে প্রভিন্সগুলো বোঝায়। কানাডার কিন্তু এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর এগুলো টোটালি নিয়ন্ত্রিত হয় প্রভিন্সের মাধ্যমে। ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সগুলোকে দেখভাল করে, কিন্তু এখানে রেগুলেটরি বডি হচ্ছে প্রভিন্স। তো এখানে কেউ যদি প্র্যাকটিস করতে চায় তাকে সেই যে প্রভিন্সে তিনি এসেছেন সেই প্রভিন্স থেকে একটি লাইসেন্স নিতে হবে। The licensing and accreditation process can vary depending on the province. তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, দেখা গেলো যে আপনি নোভা স্কটিয়াতে চলে আসলেন, আপনি হেলথ কেয়ার সেক্টরে নার্সিং প্রফেশনে প্র্যাকটিস করার জন্য এসে এখানকার কোনো কলেজ থেকে আপনি লাইসেন্সিংয়ের কাজটি করে ফেলেন। করার পরে আপনি পরবর্তীতে 2 বছর পরে যদি ব্রিটিশ কলাম্বিয়াতে যান, তাহলে ব্রিটিশ কলাম্বিয়ার লাইসেন্সিং সিস্টেমটা যদি আপনার নোভা স্কটিয়ার মতো একই রকম না হয়, তাহলে কিন্তু সেখানে নতুন করে আপনাকে আবার লাইসেন্সিং প্রোগ্রাম করতে হবে। তো এখানে হচ্ছে এটা প্রভিন্স টু প্রভিন্স এগুলো রেগুলেটরি কিছু আলাদা আলাদা কমপ্লায়েন্স থাকে, সেগুলোকে মূলত তারা এখানে খুব আমলে নেয়। তো এখানে এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এখানে মোস্ট কলেজ রিকোয়ার্স দ্যাট ইন্টারন্যাশনাল educated nurse start their journey by completing an assessment through the National Nursing Assessment Service. This assessment will verify the international educated nurse credentials in comparison with Canadian standard and provide international educated nurse with an advisory form that must be included
with their application to a provincial regulatory body. তো এখানে যদি কেউ প্র্যাকটিস করতে চায় তাহলে যেটার প্রয়োজন হয় সেটা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ন্যাশনাল নার্সিং অ্যাসেসমেন্ট সার্ভিস থেকে তিনি তার দেশে যে নার্সিংয়ের যে ডিগ্রিটা কমপ্লিট করেছেন সেটা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট নিতে হয়। Once an international educated nurse arrives in Canada, they need to reach out a provincial college of nursing, which act as a regulatory body depending on the type of nursing license required. There may be different colleges depending on the type of license required. For example, the Canadian Nurse Association shows that in British Columbia, Ontario, Nova Scotia, all categories of nurses are regulated by a single college. In all other province territories, each nursing category has its own regulatory body. তো এখানে আজকে মূলত নার্স বা হেলথ কেয়ার সেক্টরের প্রফেশনগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে অন্য ভাই বোনরাও শুনতে পারেন যে এখানে সিস্টেমগুলো বোঝার জন্য, জানার জন্য যে এই ধরনের প্র্যাকটিসিং বিষয়গুলো নিয়ে কেউ যদি কানাডাতে আসে তাহলে প্র্যাকটিস করার জন্য কানাডা এই বিষয়গুলোতে অনেক সতর্কতার সাথে বিষয়গুলো খেয়াল করে। আপনি একটা বিষয়ে অভ্যস্ত হয়তো বা প্র্যাকটিস করেছেন কিন্তু আপনার কোনো হাতে কলমে প্রশিক্ষণের সার্টিফিকেট কানাডাতে নেই, তাহলে কিন্তু কানাডাতে সেটা প্র্যাকটিস করা যাবে না। এজন্যই এখানে রেগুলেটরি বডি আছে, সেই রেগুলেটরি বডি থেকে আপনাকে এই লাইসেন্সিংগুলো নিতে হবে, তারপরে এখানে মূলত আপনারা এখানে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। And National Nursing Association assessment requires a notarized identity documents, nursing education form, nursing practice employment form, nursing registration form. These all are forms sent by third parties. For example, the education form will be sent to National Nursing Associations directly from the educational institution where you received your education. তো এখানে আরেকটা বিষয় এখানে তারা কমপ্লিট করতেছে, সেটা হলো যে আপনারা জানেন যে ইসিএ করতে হলে যেটা করতে হয়, আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনি ট্রান্সক্রিপ্টটা ইউনিভার্সিটি অফিস থেকে সিল্ড করে আপনারা পাঠান ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস বা যেখান থেকে আপনারা ইসিএ করেন সেখানে। তখন তারা সেটাকে অ্যাসেসমেন্ট করে আপনাদের একটা রিপোর্ট দেয়। ঠিক একই রকম এখানে ন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশন সার্ভিস অ্যাসেসমেন্টের জন্যেও সেই একই ধরনের বিষয় প্রযোজ্য। ধরুন আপনি আপনার কান্ট্রিতে কোনো একটি নার্সিং ইনস্টিটিউশন থেকে 4 বছরের হোক, 2 বছরের হোক, 3 বছরের হোক একটি কোর্স কমপ্লিট করেছেন। পরবর্তী সময়ে এই অ্যাসেসমেন্ট করার জন্যে আপনাকে যেখান থেকে আপনি কোর্স কমপ্লিট করেছেন 4 বছরের, 3 বছরের, 2 বছরের, সেই প্রতিষ্ঠান থেকে আপনার কোর্স কমপ্লিশনের একটি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে এই যে এখানে সাথে যেখানে বলা হয়েছে নোটারাইজড আইডেন্টিটি ডকুমেন্টস, নার্সিং এডুকেশন ফর্ম, নার্সিং প্র্যাকটিস এমপ্লয়মেন্ট ফর্ম, নার্সিং রেজিস্ট্রেশন ফর্ম, এগুলো সহ আপনাকে এখানে পাঠাতে হবে। কে পাঠাবে এটা? আপনি পাঠানোর ব্যবস্থা করবেন যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন তাদের কাছ থেকে কালেকশন করে। কারণ তাদেরকে যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন তাদের একটি আলাদা এরকম একটি রেজিস্ট্রি অফিসই রয়েছে, সেখানে আপনি কিছু টাকা পয়সা আপনাকে দিতে হবে, দিয়ে এগুলো সংগ্রহ করে তাদের অফিস থেকে সিল্ড করে এগুলো আপনাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কুইবেক অ্যান্ড দি টেরিটরিজ, নুনাভোত, দি নর্থ ইস্ট টেরিটরিজ অ্যান্ড ইউকন ডো নট ইউজ ন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশন সার্ভিস অ্যান্ড হ্যাভ ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট মেথড। তো এখানে নুনাভোত, নর্থ ওয়েস্ট টেরিটরিজ এবং কুইবেক এই 3টি জায়গায় একটু ব্যতিক্রম, বাকি সবগুলো প্রভিন্সে আপনি যেখানে আসেন না কেন এখানে আপনার হেলথ কেয়ার প্রফেশনের জন্য আপনার এই ধরনের সুযোগগুলো বা এই ধরনের সিস্টেমগুলো আপনাদেরকে ফলো করতে হবে। Once the fee is paid and assessment is complete, you can then apply for the provincial regulatory body for the province you plan to practice in a complete any necessary education or bridging program to meet provincial licensing requirements. তো এখানে বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে সমস্ত ভাই বোনরা শুনতেছেন, আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে হোক, ওয়ার্ক পারমিট ভিসায় হোক, কানাডাতে নার্সিং প্রফেশনের জন্য প্র্যাকটিস করার জন্য আসলেন। আসার পরে আপনাকে কী করতে হবে? প্রথমে অ্যাসেসমেন্ট রিপোর্ট করতে হবে। অ্যাসেসমেন্ট রিপোর্টটা নিতে হবে। কুইবেক, নুনাভোত, নর্থ ওয়েস্ট টেরিটরিজ এর বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনাকে এটা নিতে হবে, আর যদি ওই 3টি এলাকায় থাকেন তাহলে ওদের কাছ থেকে নিতে হবে। তো কীভাবে নিতে হবে? আপনি যেভাবে ইসিএ করেন ঠিক সেভাবে আপনি চাইলে এটা আগেও নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা সহ আপনাকে ফি পেমেন্ট করতে হবে। এটার জন্য অবশ্যই ফি পেমেন্ট করে আপনাকে এটা কালেকশন করতে হবে। এরপর আপনি প্রভিন্সিয়াল রেগুলেটরি বডি যারা রয়েছে তাদের কাছে এটাকে সাবমিট করতে হবে এবং আপনাকে প্র্যাকটিসের জন্য আবেদন করতে হবে। তখন এরপরে সেটার সাথে রিলেটেড কোনো এডুকেশন থাকলে সেটা আপনাকে কমপ্লিট করার পরে তারা সেই প্রভিন্স থেকে আপনাকে লাইসেন্স দিবে। এই লাইসেন্সটা পাওয়া মানে আপনি এই প্রফেশনে আজীবন প্র্যাকটিস করতে পারবেন এবং এখানে আপনাদের
হাই লেভেলের যে ইনকাম সেটার কিন্তু আপনাদের সুযোগ আছে। ওই প্রফেশনের জন্য হাই লেভেলের যে ইনকামের সুযোগ সেটা আপনি তখন অর্জন করতে পারবেন। হোয়াট আর প্রভিন্সেস ডুইং টু হেল্প? One of the greatest obstacles of getting accredited as an international educated nurse has been the amount of time it takes to complete the assessment, application and necessary coursework to become licensed. অর্থাৎ লাইসেন্স নিতে গেলে সেই অ্যাসেসমেন্ট করা, তারপরে পড়াশোনা করা, এই সবগুলো কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। এখানে বিষয়টি ক্লিয়ার করা হলো। তো এখানে ফিলিপাইন, ইন্ডিয়া, নাইজেরিয়া, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত কান্ট্রিজে যারা যে সমস্ত ভাই বোনেরা নার্সিং সার্টিফিকেট কমপ্লিট করেন, রেজিস্টার্ড নার্স হিসেবে যারা আছেন, রেজিস্টার্ড নার্স ফ্রম দিস কান্ট্রিজ হু আর কনসিডার্ড ইন গুড স্ট্যান্ডিং অ্যান্ড গুড ক্যারেক্টার will be eligible to registration and licensing in Nova Scotia immediately. This nurse will not need additional requirements other than passing the national entrance exam. তো এখানে ওই সমস্ত কান্ট্রি, আবারও কান্ট্রিগুলো দেখাচ্ছি অ্যাট এ গ্যালেন্সে: ফিলিপাইন, ইন্ডিয়া, নাইজেরিয়া, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত কান্ট্রিজের সমস্ত সিটিজেন রয়েছেন, তারা রেজিস্টার্ড লাইসেন্সের তাদের কান্ট্রি থেকে যদি রেজিস্টার্ড লাইসেন্সধারী হন, তাহলে তাদের এখানে কানাডা লাইসেন্সিংয়ের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হবে না এবং তারা খুব দ্রুত ন্যাশনাল এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। এখানে আলবার্টার একটি অ্যানাউন্সমেন্ট আছে। আলবার্টা এই ক্ষেত্রে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট এখানে খরচ করতেছে যাতে করে এই প্র্যাকটিসগুলো এবং লাইসেন্সিংগুলো এখানে ইজিলি করা যায়। তারা প্রায় $15 মিলিয়ন এখানে খরচ করবে ট্রেনিংয়ের পিছনে। এরপরে ব্রিটিশ কলম্বিয়াও এখানে একটা বড় একটা অ্যামাউন্ট খরচ করবে। তো আমরা শেষের দিকে এসেছি বলা চলে। এখানে অন্টারিও ইন্ট্রোডিউস সেভারাল নিউ রুলস দ্যাট কাম ইনটু এফেক্ট ইন জানুয়ারি। তো অন্টারিও প্রভিন্স নতুন কিছু নিয়ম কানুন চালু করতেছে এই রেগুলেটরি সিস্টেমগুলোর জন্যে। রিকোয়ারিং হেলথ রেগুলেটরি কলেজ টু কমপ্লাই উইথ টাইম লিমিটস টু মেক রেজিস্ট্রেশন ডিসিশন, prohibiting health regulatory college from requiring Canadian work experience for the purpose of registration, with some exceptions such as when equivalent international experience is accepted, accepting language test approved under the Immigration and Refugee Protection Act to reduce duplicate language proficiency testing for immigrants to Canada. তো এখানে অন্টারিও প্রভিন্স যেটা করতেছে, আগে যেটা করতে হতো যে এই ধরনের লাইসেন্স নিতে হলে কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হতো, সেই ব্যারিয়ারটি অন্টারিও প্রভিন্স দূর করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। এক্ষেত্রে একটু সুবিধা পাবেন এবং তারা এখানে আইএলটিএস লাগবে, যেটা ইমিগ্রেশনের জন্য যে আইএলটিএস লাগে এখানেও সেই ধরনের আইএলটিএস লাগবে, এই একটা বিষয়। ফার্দার, অ্যাজ অফ June 28, 2023, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ Nursing Service introduced a new expedited credentialing service for international educated nursing student with ties new service. NNAS advisory reports will be released with 5 business days of all documents being received. তো আপনি এগুলো সাবমিট করার পরে 5 কর্মদিবসের মধ্যে আপনি এখানকার রিসিভিংটা পাবেন। দোজ অ্যাপ্লাইং টু দি ফলোয়িং রেগুলেটরি বডিজ আর এলিজিবল। তো এখানে ন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশন সার্ভিসের জন্য প্রভিন্স ওয়াইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর নাম এখন আমরা বলবো। যারা যে প্রভিন্সে আসার প্ল্যান করতেছেন সেই প্রভিন্সের প্রতিষ্ঠানগুলো দেখে সেখান থেকে আপনাদেরকে লাইসেন্সিংয়ের কাজগুলো করতে হবে এবং এখানকার অ্যাসেসমেন্টের কাজগুলো করতে হবে। তো শুরুতে রয়েছে নিউ ব্রান্সউইক, এটার নাম হচ্ছে দি নার্সেস অ্যাসোসিয়েশন অফ নিউ ব্রান্সউইক। The College of Registered Nurse and Midwives of Prince Edward Island, the College of Registered Nurse of Saskatchewan, the College of Licensed Practical Nurse of Manitoba, the Saskatchewan Association of Licensed Practical Nurse, the College of Licensed Practical Nurses of Newfoundland Labrador. তো এই হচ্ছে প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে ইজিলি বলা ঠিক হবে না, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের এই অ্যাসেসমেন্টগুলো করতে হবে। করে নেওয়ার পরে আপনাদের রেগুলেটরি এই যে রেগুলেটরি বডিগুলো আছে এখান থেকে অ্যাসেসমেন্ট করার পরে আপনার লাইসেন্সিংয়ের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমরা আর ভিডিও লম্বা করবো না। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।